আজকের ভিডিওতে আমরা মূলত ইসলামী ব্যাংকের সর্বশেষ অবস্থা কি এবং কোন সংস্থা থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো। যেমনটা আমরা দেখছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা .com-এর একটা প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ইসলামী ব্যাংকের কারণেই আরেকটি 5 আগস্ট ঘটতে পারে বলছেন সেলিম উদ্দিন। এবং আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে ইসলামী ব্যাংক দখল এবং ব্যাংকিং খাতে সুশাসন। আমরা দেখব বিস্তারিত একটু পরেই। তারপরে খবরের কাগজ পত্রিকায় বলা হচ্ছে ইসলামী ব্যাংক গ্রাহক 3 কোটি, আন্দোলনে 500 মানুষ। এদিকে জামায়াতের আমির একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন ইসলামী ব্যাংক রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেব। দিনাজপুর টিভি পত্রিকায় বলা হচ্ছে ইসলামী ব্যাংক উড়ে এসে জুড়ে বসার কোনো প্রতিষ্ঠান নয়, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। তো বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আমরা প্রথমেই দেখে নেব দৈনিক শিক্ষা .com-এর প্রতিবেদনের শিরোনামে যেমনটি আমরা দেখতে পাচ্ছিলাম, ইসলামী ব্যাংকের কারণে আরেকটি 5 আগস্ট ঘটতে পারে, যেমনটি বলছিলেন সেলিম উদ্দিন। ইসলামী ব্যাংকের কারণেই আরেকটি 5 আগস্ট ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এখানে বলা হচ্ছে শুক্রবার মহাখালী টি&টি মাঠে বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উত্তর আয়োজিত বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, বহুপক্ষীয় ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা এবার জামায়াতের সুনিশ্চিত বিজয় কেড়ে নিয়েছিলেন, অথচ এখন গরম গরম কথা বলে আর ইসলামী ব্যাংকের গায়ে হাত তুলছেন। মনে রাখবেন, ইসলামী ব্যাংক কারো বাপের টাকায় হয়নি, ইসলামী ব্যাংক জনগণের টাকায় হয়েছে। যা ইচ্ছে করেন, ইসলামী ব্যাংকের গায়ে হাত তুলবেন না। গ্রাহকরা জীবন দিবে, লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেবে না। তিনি আরও বলেন, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল ডেকে তাদের বাসায় গিয়ে চা খেতেন, পুলিশকে ম্যানেজ করে ঝটিকা মিছিল করতেন। এই ধরনের আন্দোলন জামায়াত করবে না। সুতরাং সময় থাকতে এই ধরনের বিপজ্জনক রাস্তা ছেড়ে সঠিক পথে আসেন। শুধু ইসলামী ব্যাংকের কারণেই আরেকটি 5 আগস্ট ঘটতে যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। এবার আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক দখল এবং ব্যাংকিং খাতে সুশাসন বিষয়ে আমার দেশ পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন নিয়ে। প্রতিবেদনটিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম, এখানে বলা হচ্ছে ইসলামী ব্যাংক দখল শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান গ্রাস কিংবা ধ্বংস করার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রের মাফিয়া শাসন ব্যবস্থার একটি নির্মম উদাহরণ। 1990 উত্তর শাসন ব্যবস্থায় ধনিক শ্রেণী বা নীতি বর্জিত ব্যবসায়ী মহল যে বাংলাদেশের রাজনৈতিক প্রধান নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়েছে, ইসলামী ব্যাংকের দখল তার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। মাফিয়া এলিট গোষ্ঠী কিভাবে রাষ্ট্র দখল করে সেটি নিয়ে বিশ্বের অনেক গবেষণা হলেও বাংলাদেশে খুব বেশি গবেষণা হয়নি। বিশ্ব ব্যাংকের 3 জন গবেষক জুয়েল এস হেলম্যান এবং জিরাইন্ড জনস এবং ড্যানিয়েল কাউফম্যান সোভিয়েত সময়ের ভূতপূর্ব দেশগুলো এবং পূর্ব ইউরোপের স্বাধীন দেশগুলোর অন্তর্বর্তীকালীন অর্থনীতি পর্যালোচনা করে 2000 সালে স্টেট ক্যাপচার বিষয়ে তত্ত্ব উপস্থাপন করে। তারা দেখিয়েছেন কিভাবে মাফিয়া অলিগার্করা রাজনৈতিক শক্তির সঙ্গে মিলে রাষ্ট্র এবং জননীতিকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশি গবেষক ডক্টর মির্জা হাসান এবং সেলিম রায়হান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এলিটদের পলিসি নিয়ন্ত্রণ বিষয়ে কাজ করেছেন। এলিট ক্যাপচার এবং স্টেট ক্যাপচার একটি বৈশ্বিক প্রপঞ্চ হলেও বাংলাদেশে এর গভীরতা এবং প্রভাব অনেক বেশি। জাতীয় সংসদে অলিগার্কদের প্রভাব ক্রমান্বয়ে বাড়ছে। 1990 পরবর্তী সব সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব বাড়ছে, অর্থাৎ অলিগার্ক ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়ন এবং সেই সঙ্গে নীতি গ্রহণের সঙ্গে জড়িত রয়েছেন। এটি সবচেয়ে আশঙ্কার জায়গা। জাতীয় সংসদ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শাসন ব্যবস্থার জবাবদিহি তৈরির জন্য প্রতিষ্ঠিত হলেও ব্যবসায়ী এবং অন্যান্য স্বার্থনিষ্ঠ গোষ্ঠীর প্রভাবের কারণে এগুলো অধীনস্থ প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হতে পারে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর পরবর্তী সংশোধন পাবলিক পলিসি বা আইনের স্বার্থন্বেষী গোষ্ঠীর অনিয়ন্ত্রিত প্রভাবকে নির্দেশ করে। ইসলামী ব্যাংক দখলের পর যে পরিচালনা বোর্ড গঠন করা হয় তাতে রাষ্ট্রের সমপর্যায়ে এলিটদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক, সামরিক বাহিনী, জেনারেল, পুলিশ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত আমলা সবাইকে নিয়ে একটি এলিট অ্যালায়েন্স তৈরি করা হয় যারা ইসলামী ব্যাংক দখলকে বৈধতা দেওয়ার জন্য কাজ করে। সবচেয়ে মজার ব্যাপার হলো সিভিল সোসাইটির সবচেয়ে প্রভাবশালী অংশ যারা
ইসলাম বিদ্বেষী এবং পাশ্চাত্যের সহায়তায় পরিচালিত। বছরের পর বছর ধরে প্রচেষ্টায় চালিয়ে ইসলামী ব্যাংক দখলের আদর্শিক বয়ান তৈরি করেছে। ফলে সিভিল সোসাইটির এই অংশটি প্রত্যক্ষভাবে ব্যাংকের পরিচালনা বোর্ডে প্রতিনিধিত্ব না নিলেও অন্যভাবে প্রভাব নিশ্চিত করেছে। ব্যাংক দখলদারি এলিট অ্যালায়েন্সের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করলে বাংলাদেশ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নৈতিকতা সম্পর্কে আভাস পাওয়া যায়। বিগত 50 বছরে যেভাবে শাসন ব্যবস্থা এবং কাঠামো তৈরি করা হয়েছে তাতে প্রতিনিয়ত নৈতিকতা এবং জবাবদিহিতা উপেক্ষিত রয়েছে। এলিটরা মিলে মিশে সমাজ এবং রাষ্ট্রকে দখল করেছে। ইসলামী ব্যাংকের দখল তাই টিপ অব দ্য আইসবার্গ, সামগ্রিক দখলের সামান্য প্রকাশ মাত্র। অর্থনীতির গুরুত্ব সব সেক্টরে মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছে। যে এলিট অ্যালায়েন্সের কথা উপরে বলা হয়েছে তারা সব সেক্টরের দখলের সঙ্গে জড়িত। বিদ্যুৎ, জ্বালানি, জনশক্তি রপ্তানি, ওষুধ শিল্প সরবরাহ, বেসরকারি মেডিকেল শিক্ষা, বেসরকারি বিশ্ববিদ্যালয় অবকাঠামো উন্নয়ন, এমনকি সংবাদপত্র সহ গণমাধ্যমের মালিকরা সব ক্ষেত্রে অলিগার্ক মাফিয়া চক্র ক্রিয়াশীল। তাই পুঁজি পাচার কোনো নির্দিষ্ট শাসনামল বা রেজিমের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটি সতত প্রবাহমান। আমরা যদি মনে করি শুধু শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসনামলে এলিটরা সব কিছু দখল করেছেন এবং পুঁজি পাচার করেছেন তাহলে এটি একটি ভুল অনুসন্ধান হবে। যে শাসন ব্যবস্থার রাজনীতি এবং ব্যবসার স্বার্থ একীভূত হয় এবং রাষ্ট্রের আমলাতন্ত্র সহ সব প্রতিষ্ঠানকে রাজনীতিক এবং ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে নিয়োজিত করা হয়, সেখানে পুঁজি পাচার এবং লুণ্ঠন একটি চলমান প্রক্রিয়া। আজ চারদিকে যে হাহাকার এবং শৃঙ্খলাহীনতা, এগুলো একটি অনৈতিক শাসন ব্যবস্থা সামগ্রিক বহিঃ প্রকাশ মাত্র। স্বাধীনতা লাভের পর থেকে আমরা সব প্রতিষ্ঠানকে ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থ দখল এবং সেই সঙ্গে রাজনীতিকরণের চেষ্টা করেছি। 1990 এর পর থেকে যে প্রক্রিয়া ক্রমেই শক্তিশালী হয়েছে, রাজনীতিকরণ কৌশল এবং সেই সঙ্গে ব্যবসায়ী অলিগার্ক এবং রাজনীতিবিদদের জন্য ইনসেন্টিভ বা প্রণোদনা তৈরি করেছে। তাই রাজনীতিকরণের ধ্বংসাত্মক প্রক্রিয়া থেকে শাসক শ্রেণীর সরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। কোনো দেশপ্রেমিক ও সৎ আমলা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতে চান তাহলে তাকে সহজে রাজনৈতিকভাবে চিন্তিত করা হয় এবং পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যার কারণে ওই আমলা দৃঢ় অবস্থায় ধরে রাখতে পারেন না। কাউকে কোথাও পদায়ন কিংবা কাউকে কোনো পদ থেকে অপসারণে সরকারকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না, কেউ কোনো ব্যাখ্যা চাইতে পারেন না। এই ধরনের মসৃণ পদ্ধতির মাধ্যমে রাজনীতিকরণ এবং সেই সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ায় ভিকটিম করার ব্যবস্থা জারি করা হয়েছে। অসংখ্য মানুষের শাহাদতের পরিপ্রেক্ষিতে যে জুলাই বিপ্লব হলো তার কোনো প্রভাব শাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে না। কয়েক যুগ আগে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এমনকি যারা কখনো সিভিল সার্ভিসেও ছিলেন না, তাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানে উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগে কোনো জবাবদিহির বিষয় নেই। সরকারি দল মনে করে তারা সব কিছু করতে সক্ষম, কোনো নৈতিক নীতিকতা বা দায়বদ্ধতা কিছু নেই। তাই ইসলামী ব্যাংকের দখল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের রাজনৈতিক হারিকিরির বাস্তবতা। বিভাজনের রাজনীতি শাসন শ্রেণীকে রাষ্ট্র এবং পাবলিক পলিসির দখলের সুযোগকে আরও সহজ করেছে এবং এর মাধ্যমে একটি শক্তিশালী মক্কেল শ্রেণী সৃষ্টি করেছে। ফলে বিশ্ববিদ্যালয় সুরক্ষার চেয়ে উপাচার্যের পদ থেকে দখল করাকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ পদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিক মেরুকরণের কারণে এখন মক্কেলের চেয়ে বেশি কিছু নন। একইভাবে অবসরপ্রাপ্ত আমলা, প্রধান বিচারপতি বা বিচারপতি জেনারেল সবাই ক্লায়েন্ট হিসাবে কিছু পদবি চান, সেটি কোনো কমিশন হোক বা এজেন্সি হোক। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত প্রতিষ্ঠিত গবেষক উপাচার্যকে সরিয়ে শুধু দলের স্বার্থে দেশীয় কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভকারী কোনো সাধারণ মানের প্রফেসরকে উপাচার্য পদে প্রদান করলেও সমাজে কোনো প্রতিক্রিয়া হয় না, এমনকি ছাত্ররাও কোনো প্রতিবাদ করে না। বিভাজনের নির্মম রাজনৈতি বা নৈতিকতা এবং সেই সঙ্গে যোগ্যতার বদলে নিজ বলয়ের লোককে গুরুত্বপূর্ণ মনে করে, যার ফলে সমাজে নৈতিকতা বলে আর কিছু অবশিষ্ট নেই। ইসলামী ব্যাংক দখলের পর যে পরিচালনা বোর্ড গঠিত হয় সেখানে সবাই পেশাগতভাবে উচ্চ পদে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন, কিন্তু কারো মনে সামান্যতম নৈতিক প্রশ্ন আসেনি যে এভাবে একটি আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা উচিত নয়। তারা এটাও বিবেচনা করেনি যে তারা সবাই একটি মাফিয়া লুটেরা চক্রকে সহায়তা করেছে। মাফিয়া রাজনীতি পরিকল্পিতভাবে সমাজে
প্যাট্রন মক্কেল রাজনীতি বজায় রাখতে চায় যাতে সহজে জনগণকে নিয়ন্ত্রণ করা যায়। এজন্য শাসক শ্রেণী কাঠামোগত সংস্কার না করে জনতুষ্টিবাদী কার্যক্রম গ্রহণ করে। শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সেবার খাতের কাঠামোগত সংস্কারের বদলে নামমাত্র সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তৃতির মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণের কাঠামোতে নিয়ে আসে। প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক, বিভাজনের রাজনীতি এবং গণপ্রতিষ্ঠার রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশ রাজনীতি এবং প্রতিষ্ঠান দখল চলমান রয়েছে। তাই ইসলামী ব্যাংক দখল, মাফিয়া, অলিগার্ক নির্ভর রাজনীতি একটি প্যাটার্ন এবং মডেল, যার কারণে সরকার বদল হলেও বিদ্যুৎ, জ্বালানি খাতে স্বজনতোষী ভর্তুকি চলমান থাকে এবং অর্থনীতির লাইফ লাইন জনশক্তি রপ্তানিতে ন্যূনতম শৃঙ্খলা আনা যায় না। অথবা বিশ্ববিদ্যালয় গুণগত মানের বদলে দলীয় স্বার্থে উপাচার্য পরিবর্তন করাকে সংস্কার বলে চালিয়ে দেওয়া হয়। আমলাতন্ত্রে মেধাবী এবং সৎ কর্মকর্তার পরিবর্তে রাজনৈতিকভাবে অনুগত এবং নৈতিকভাবে দুর্বলদের জয় জয়কার হয়। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ কি তাহলে সুশাসনের ব্যবস্থা নেই বা ভবিষ্যৎ নেই? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। তবে সার্বিক লক্ষণ দেখে মনে হয় সুশাসনের উত্তরণ সহজ হবে না। যেসব দেশে সুশাসনে উন্নতি করেছে তারা রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে এগিয়ে গেছে। রাজনীতি শুদ্ধ না হলে সুশাসন অর্জন করা অসম্ভব, কারণ মন্দ শাসনও একটি রাজনৈতিক এজেন্ডা। রাজনৈতিক পেশনা দিয়ে সমাজে মন্দ শাসন টিকিয়ে রাখা হয়। জুলাই বিপ্লবের আশার আলো দেখায়, তবে কোনো নিশ্চয়তা দেয় না। বিপ্লবোত্তর রাজনীতি এখন পর্যন্ত কোনো ইতিবাচক ধারা তৈরি করতে পারেনি, তবে সম্ভাবনা শেষ হয়ে যায়নি। জাতীয় সংসদে বিরোধী দলে কিছু অর্গানিক নেতৃত্ব এসেছে। সমাজের প্রান্তিক এবং মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হিসাবে অনেকে সংসদ সদস্য হয়েছেন, তবে তাদের সাফল্য নির্ভর করছে কতটা কার্যকরভাবে তারা সংসদে ভূমিকা রাখতে পারবেন তার উপর। গণপ্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতকরণে যদি বিরোধী দল কিছু ভূমিকা রাখতে পারে তাহলেই কিছুটা অগ্রগতি হতে পারে। পৃথিবীর অনেক দেশে সিভিল সোসাইটি সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছে, কিন্তু আমাদের প্রভাবশালী সিভিল সোসাইটির নেতারা মূলত পাশ্চাত্যের অনুগত হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। সিভিল সোসাইটি কার্যক্রম অনেকের ক্ষেত্রে জীবিকা এবং অর্থবিত্ত নিশ্চিতের কৌশল, ফলে তাদের পক্ষে কোনো সাহসী ভূমিকা গ্রহণ করা কঠিন হবে। অন্যদিকে তাদের অনেকে ক্ষমতাসীনদের কো-অপশন নীতির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে, তাই নির্মোহভাবে তারা ভূমিকা পালন করতে পারেন না। এছাড়া পাশ্চাত্য অর্থনির্বাত সিভিল সোসাইটি সাধারণভাবে ইসলাম বিদ্বেষী বিধায় তারা সমাজে মেরুকরণে ভূমিকা পালন করে, তাই তাদের সামগ্রিক গ্রহণযোগ্যতাও সংকটে আছে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ছাত্রদের একটা অংশ দলীয় দাসত্ব থেকে বের হওয়ার চেষ্টা করছে। কিছু তরুণ নেতৃত্ব জনগণের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এরা যদি নৈতিকভাবে দৃঢ় থেকে জাতীয় কৃষ্টি এবং পরিচয় এবং সেই সঙ্গে আশা ও আকাঙ্ক্ষার ধারণ হয়ে সৎভাবে এগিয়ে যায়, তাহলে জনগণ পরিবর্তনের পক্ষে সাড়া দেবে। এখানেই কিছু আশার আলো দেখা যাচ্ছে। কিন্তু কিছুদিন ধরে রাজনীতির যে ইকোসিস্টেম তৈরি হয়েছে সেটি ভাঙ্গা কঠিন। আমাদের আলেম সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিতে পারত, কিন্তু ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ এবং সেই সঙ্গে কোটারি নীতির কারণে তারা এখনও সমাজের মূল ধারা হতে পারেনি। বাংলাদেশে এখন একদল দেশপ্রেমিক বুদ্ধিজীবীর খুব প্রয়োজন, যারা তরুণদের গাইড করে সমাজ পরিবর্তনের মূল শক্তিতে রূপান্তর করবে। আমাদের পত্রিকার এই প্রতিবেদনটি মূলত লিখেছেন ডক্টর ইউসুফ জারিফ। তিনি একই সঙ্গে লেখক, গভর্নেন্স এবং পাবলিক পলিসি এক্সপার্ট, ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং একাধিক গবেষণা গ্রন্থের লেখক হিসাবে পরিচিত। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে ইসলামী ব্যাংকের শাসন করার জন্য, সেই সঙ্গে শোষণ করার জন্য বিভিন্ন রকম মহল তৎপর হয়ে দাঁড়িয়েছে এবং এখান থেকে বের হওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে দূর হতে গেলে যারা সৎ আছেন, যারা ভালো পদে আছেন বা আমলা পদে আছেন, তাদেরকেই সজাগ হতে হবে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।